10 এপ্রিল সোমবার রাত 8টায় খালেদ মহিউদ্দিন আছে এনটিএসপিকে জানিয়ে দিচ্ছি শিরোনাম। তিস্তায় মমতা নয় মোদিতে বিশ্বাসী বাংলাদেশ, দিল্লিতে বললেন শেখ হাসিনা। বাল্যবিবাহ নিরোধ আইনের বিশেষ বিধান কেন অবৈধ নয় জানতে চায় হাইকোর্ট। সুনামগঞ্জের হাওরে বন্যা পরিস্থিতির অবনতি, পানি উন্নয়ন বোর্ডকে দুষছেন কৃষকেরা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি না চাইলেও তিস্তা চুক্তি নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আশ্বাসে বাংলাদেশে আস্থা আছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে দিল্লিতে ইন্ডিয়া ফাউন্ডেশনের দেওয়া সম্বর্ধনায় এ কথা জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, ঝগড়া নয়, বন্ধুত্ব দিয়েই সবকিছু আদায় করা হবে। 6 বছর ধরে ঝুলে থাকা তিস্তা চুক্তি সই হলে দুদেশের সম্পর্ক নতুন অধ্যায়ে প্রবেশ করবে বলে মনে করেন শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রী হিন্দিতে বলেন, তিস্তার পানি না পেলেও মমতার কাছ থেকে বিদ্যুৎ পাওয়ার আশ্বাস পাওয়া গেছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি পানির অভিন্ন উৎস আন্তর্জাতিক আইন অনুযায়ী বন্টন করা হবে। তিস্তা ইস্যুতে প্রধানমন্ত্রী মোদী এ সম্পর্কে একটি সুন্দর সমাধানের কথা পুনর্ব্যক্ত করেছেন। তেমনটা হলে বাংলাদেশ ভারত সুসম্পর্ক আরেক ধাপ এগিয়ে যাবে বলে আমি বিশ্বাস করি। প্রধানমন্ত্রী ভারত সফর নিয়ে কথা বলতে আমাদের সাথে আছেন বিএনপি ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদিন। অ্যাডভোকেট জয়নুল আবেদিন, আপনি জানেন যে প্রধানমন্ত্রীর শেখ হাসিনা নয়াদিল্লি সফরে মোট 22টি 16টি সমঝোতা স্মারক এবং 6টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, এর ফলে বাংলাদেশের সবকিছুই বিক্রি বাটা করে দেওয়া হলো ভারতকে। আর এর প্রতিক্রিয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছেন, যারা এরকম বিক্রি কথা বলছেন তারা আসলে অর্বাচীন। আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরেকটি কথা বলেছেন, সেটি হচ্ছে যারা এই বিক্রির কথা বলছেন তারা আসলে হয় না জেনে বলছেন অথবা ইচ্ছা করে জনগণকে বিভ্রান্ত করার জন্য বলছেন। আমাদের প্রশ্ন, যেমনটি বিএনপি দাবি করছে সেই দাবিটি আপনি একটু খোলাসা করবেন কিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে 22টি চুক্তি এবং সমঝোতা স্বাক্ষরে সই করে এসছেন তাতে দেশ বিক্রি হয়ে যাচ্ছে বলে আপনি মনে করেন কিনা, করলে সেটি কিভাবে? অ্যাডভোকেট জয়নুল আবেদিন। ধন্যবাদ খালেদ। প্রধানমন্ত্রী দিল্লিতে গিয়েছেন, এটা একটা রুটিন ওয়ার্ক বলে আমি মনে করি। অনেক দিন থেকেই তিনি দিল্লি যাবেন এবং বাংলাদেশের মানুষ সে মূল দাবি হচ্ছে এখানে তিস্তা চুক্তি। এবং অতীতে যখন ভারতের প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যখন বাংলাদেশে এসেছিলেন তখনও বলা হয়েছিল যে বাংলাদেশ এইবার তিস্তা চুক্তির মধ্যে যাবে এবং তারা পানি আদায় করতে পারবে। বাংলাদেশের মানুষের কিন্তু মূল সমস্যাটা হচ্ছে পানি। এবারের সেই আশাটাই বাংলাদেশের মানুষ করেছিল যে শেখ হাসিনা যখন তার এই শেষ সময়ে অর্থাৎ 5 বছরের সমাপ্তির অবস্থায় যখন ভারত যাচ্ছেন, ভারত একটি আমাদের বন্ধুপ্রতিম দেশ এবং একটি বৃহৎ কান্ট্রি, সেখান থেকে অন্তত কিছু একটা নিয়ে আসতে পারবেন। কিন্তু ওনারা যে চুক্তিগুলো করলেন, আজকে অনেক কিছুই দাবি করা হয়, বলা হয় যে পানি না পেলে আমরা বিদ্যুৎ পাচ্ছি, বিদ্যুৎ না পেলে আমরা ভবিষ্যতে পাবো। তো এই যে একটি অবস্থার মধ্যে আজকে বাংলাদেশের মানুষ একটা বিভ্রান্তির মধ্যে ফেলে দিয়েছে। আর যখন এই সরকার বলেন যে এইটা একটি গণতান্ত্রিক সরকার, এখানে একটি পার্লামেন্ট আছে, কোনো চুক্তি, এটা তো কিন্তু ওই কন্ট্রাক্ট অ্যাক্টের চুক্তি নয়, এটা হচ্ছে রাষ্ট্রের সাথে রাষ্ট্রের চুক্তি। সেই চুক্তিটা আমার মনে হয় এটাকে পার্লামেন্টে আলাপ আলোচনা করে কি চুক্তি হবে আরেকটি রাষ্ট্রের সাথে, যদি সেইভাবে একটা চুক্তি হতো তাহলে পরে মানুষের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হতো না। যখন কোনো কিছু রাষ্ট্রীয় চুক্তিতে কোনো গোপন কিছু থাকে তখনই কিন্তু একটি বিভ্রান্তির সৃষ্টি হয়। তখন রাজনীতিবিদদের বলতে হয় যে এই গোপন চুক্তি বোধহয় ক্ষমতায় থাকার জন্য চুক্তি অথবা অন্য কাউকে কিছু দেওয়ার জন্য চুক্তি। অ্যাডভোকেট জয়নুল আবেদিন, স্বাক্ষরিত 22টি সমঝোতা স্মারক এবং চুক্তির মধ্যে গোপন কোনো কিছু রয়েছে কিনা বা এমন কোনো কিছু রয়েছে কিনা যা আমাদের জন্য আসলে ক্ষতিকর হতে পারে, আমাদের দেশ বিক্রি হয়ে যাচ্ছে এরকম বলা যেতে পারে? আচ্ছা দেখুন, এখন পর্যন্ত প্রতিরক্ষা চুক্তি কি হয়েছে এবং কি সমঝোতা স্মারক হয়েছে
এই সম্বন্ধে কিন্তু জনসমক্ষে বা পার্লামেন্টে এই বিষয়ে কোনো কিছুই খোলসা করা হয়নি। যেহেতু খোলসা করা হয়নি, কাজেই কোনো কোনো ক্ষেত্রে এই কথা বলাই যেতে পারে যে কথা আমাদের পার্টি চেয়ারম্যান বলেছেন বা অন্যান্য রাজনীতিবিদরাও বলেছেন। এখানে মূল বিষয় হচ্ছে প্রাপ্তি, আমরা কি পেলাম কি দিলাম। তো আমার মনে হচ্ছে যে আমরা একটা পাওয়ার ব্যাপারে একটা শূন্যের কোটার মধ্যে আছি। সেই জন্য সরকারের উচিত এবং প্রধানমন্ত্রী যেহেতু অলরেডি দেশে ফিরে এসছেন, তার উচিত এই বিষয়টি খোলসা করা। পাল্টা আরেকটা কথা বলা হচ্ছে যে চীনের সাথে একটি প্রতিরক্ষা চুক্তি সম্পাদন করেছিল বিএনপি সরকার, এবং কয়েকদিন আগে চীনের প্রেসিডেন্ট যখন বাংলাদেশ সফর করেছেন তখন তার সাথে অনেকগুলি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সেই চুক্তি স্বাক্ষরের মধ্যে অনেকগুলি বিষয় উল্লেখিত ছিল, যেখানে আমাদের লোন পাওয়ার কথা ছিল, অনেক ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে অনেক কিছুর কথাবার্তা রয়েছে। সেই সব সময়ে বিএনপি যে প্রতিরক্ষা চুক্তি করেছে সেখানেও সে পার্লামেন্ট আলোচনা করে নাই। আবার এই সময়ে এসে চীন যখন বাংলাদেশের সাথে বিভিন্ন চুক্তি করলো সেইটাও পার্লামেন্টে আলোচনার কথা বিএনপি বলে নাই। ভারতের সাথে চুক্তি করার সময় পার্লামেন্টে বলতে হবে বা দেশ বিক্রি হয়ে যাচ্ছে, চীনের সাথে একই ধরনের স্ট্যান্ড নেওয়ার সময় সেটি বলতে হবে না বা দেশ বিক্রি হবে না, এটি কেন একটু বুঝিয়ে দেবেন নাকি আমাদের? খালেদ, আপনি অনেক জ্ঞান রাখেন, আপনার অনেক অভিজ্ঞতা আছে, সেই জন্য বলছি ভারত এবং চীন কিন্তু এক নয়। ভারত আমাদের অত্যন্ত কাছের দেশ, বন্ধুপ্রতিম দেশ। আপনি বাংলাদেশের স্ট্রাকচারটা, ভৌগোলিক অবস্থাটা দেখেন, সারা বাংলাদেশের 3টি দিকেই ভারত, প্রায় 4টি দিকেই বলা যায় ভারত বেষ্টন করে আছে, এবং আমাদের স্বাধীনতা যুদ্ধে তারা সাহায্য করেছেন, এবং 9 মাস স্বাধীনতা যুদ্ধে তাদের অনেক সাহায্য সহযোগিতা আছে। সেই জন্য ভারতের কাছে বাংলাদেশের চাহিদা তো থাকতেই পারে, যেটা চীনের কাছে হয়তো না থাকতে পারে, কিন্তু ভারতের কাছে থাকতে পারে। কিন্তু এখন কথাটা হচ্ছে এত চাহিদার পরেও বাংলাদেশ সেখান থেকে কি পেলেন, এটা হচ্ছে আজকে বাংলাদেশের মানুষের কাছে সবচেয়ে বড় প্রশ্ন। বাংলাদেশের মানুষ চীনের সাথে এই ভারতের সাথে চুক্তি কি হলো সেইটার একটা তুলনা যদি আপনি করেন, এই ক্ষেত্রে সেই তুলনা করা যাবে না। এখন মূল কথাটা হচ্ছে আপনি পার্লামেন্টে আলোচনা না করেন, কিন্তু জনসমক্ষে আপনার প্রতিরক্ষা চুক্তি কি হলো এখনো কিন্তু মানুষ জানে না, কি সমঝোতা স্মারক হলো মানুষ কিন্তু এখনো জানে না। যখন কোনো জিনিস ডার্কে থাকে তখনই কিন্তু মনে করা হয় যে ডাল মে কুছ কালা হয়, সেই জন্যই এই সমস্ত কথাবার্তা বলা হচ্ছে। অ্যাডভোকেট জয়নুল আবেদিন, আপনি মনে করেন কিনা যে অন্য দেশের সহযোগিতায় বাংলাদেশের ক্ষমতায় যাওয়া সম্ভব, বিশেষ করে ভারতের সহযোগিতায় বাংলাদেশ ক্ষমতায় যাওয়া সম্ভব, বিশেষ করে বিএনপি যেমন বলছে আরেকবার ক্ষমতায় থাকার জন্য বা আরো অনেকদিন ক্ষমতায় থাকার জন্য বাংলাদেশ ভারতের সাথে বিভিন্ন রকম চুক্তি করছে, শেখ হাসিনা ভারতের সাথে বিভিন্ন রকম চুক্তি করছেন, এটি আসলে সম্ভব কিনা? দেখুন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি গণতান্ত্রিক দল। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় জনগণের ভোটের উপরে নির্ভরশীল। এখন পার্টি চেয়ারম্যান রাজনৈতিকভাবে যে বক্তব্য দেন, সেই বক্তব্য ভাইস চেয়ারম্যান কিন্তু দিতে পারেন না। এখানে একটি বিষয় হচ্ছে অনেক চিন্তা ভাবনা করে তিনি বক্তব্য দেন। আমার ক্ষুদ্র জ্ঞান তো অনেক ক্ষুদ্র, সেই ক্ষেত্রে আপনি যদি পার্টি চেয়ারম্যান কি উদ্দেশ্যে কি জন্য বললেন সেটা যদি একজন ভাইস চেয়ারম্যানকে জিজ্ঞাসা করেন, আর তারপরে আমাদের পার্টির আজকে আপনি জানেন যে একটি নীতি নির্ধারী ফোরামের আজকে একটা স্ট্যান্ডিং কমিটির সভা আছে, সেখানে বিস্তারিত আলোচনা করা হবে। সেখান থেকে আপনারা একটি মেসেজ অবশ্যই পাবেন যে কি বিষয়ের উপরে কি পরিপ্রেক্ষিতে এই সমস্ত আলাপ আলোচনা হচ্ছে। অ্যাডভোকেট জয়নুল আবেদিন, আপনাকে ধন্যবাদ। আমাদের সাথে আওয়ামী লীগ নেতা নূরুল আলম লেনিন আছেন। নূরুল আলম লেনিন, অ্যাডভোকেট জয়নুল আবেদিন যেমন বলছিলেন বাংলাদেশ থেকে ভারত থেকে একরকম খালি হাতেই ফিরলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যে চুক্তিগুলি করেছেন বা সমঝোতা স্বাক্ষর করেছেন তিনি, সেইগুলির ব্যাপারে আমরা বিস্তারিত কোনো কিছু জানি না, যাকে অনেক অসাংবিধানিক বলছেন। খালি হাতে ফেরার প্রসঙ্গটি আপনি একমত কিনা? আমরা চেয়েছিলাম তিস্তা চুক্তি, পাইনি, প্রতিশ্রুতি পেয়েছি বিদ্যুৎ পেতে পারি, এটিকে আপনি কিভাবে বিশ্লেষণ করেন লেনিন ভাই? শুনেন, ওনারা যা বলবেন এগুলো তো আপনার আগের থেকে প্রেস রিলিজ রেডি করে রাখা যায়, কারণ বাংলাদেশের জন্য তারা একটানা 15 বছর 3 মেয়াদে ক্ষমতায় ছিলেন। তারা ভারতবর্ষের সাথে শত্রুতা করতে পেরেছেন, এখান থেকে ভারতীয় ইনসার্জেন্টদেরকে জায়গা করে দিতে পেরেছেন, সাফল্যের সাথে ভারতের সাথে সম্পর্কের অবনতি ঘটাতে পেরেছেন, কিন্তু তারা কি এনেছিলেন? আর এই সফলকে অসাংবিধানিক বলার এই এত বড় এটা তো উনি তো একজন লয়ার, হ্যাঁ,
উনি যে কোন কিভাবে এই অসাংবিধানিক বলেন যে একটা দুটো সার্বভৌম রাষ্ট্রের মধ্যে আলাপ আলোচনা হওয়া, সেখানে চুক্তি হওয়া। লেনিন ভাই, আমি একটু বলি যে আমাদের সংবিধানের 145 নম্বর অনুচ্ছেদে আছে কোন আন্তর্জাতিক চুক্তি হলে সেটি সংসদে উপস্থাপিত হতে হবে, রাষ্ট্রপতির কাছে পেশ করতে হবে, রাষ্ট্রপতির মাধ্যমে প্রস্তাবিত হতে হবে। সেরকম একটি অনুচ্ছেদ আমাদের সংবিধানের 145 নম্বর অনুচ্ছেদে আছে সংবিধানের। সেইগুলো তো প্রক্রিয়া, সেই প্রক্রিয়া তো এখনো শেষ হয়নি। আচ্ছা, হ্যাঁ, সেটা কি মানে এরকম সংবিধানে বলা আছে নাকি যে আগের থেকেই সবকিছু করতে হবে? তাহলে বিএনপি কিভাবে করেছিল চীনের সাথে? এটা কেন বিএনপি যে চীনের সাথে প্রতিরক্ষা চুক্তি করেছিল সেটা কি প্রকাশ করেছিল? লেনিন ভাই, বিএনপি তো আদর্শ দল না, আওয়ামী লীগ তো আদর্শ দল। আদর্শ দল আছে, আওয়ামী লীগ কিছুই গোপন করেনি, সবগুলো জিনিসই প্রকাশ্য হয়েছে, এমন কিছু হয়নি যেটা জনগণ জানে না। ওকে লেনিন ভাই, আপনি আমাদেরকে একটু জানাবেন যে আমাদের প্রতিরক্ষা যে সমঝোতা স্বাক্ষর হলো তার মধ্যে আসলে কি আছে? আমি আসলে ভালো জানি না এর মধ্যে আসলে কি আছে, আমি পরে বুঝি নাই। আমরা এখনো তো সবটা ডিটেলস আমরাও জানি না, কারণ এটা মাননীয় প্রধানমন্ত্রী দেশে ফিরে নিশ্চয়ই এটা জানাবেন। আমরা কেবল এটুকু জানি যে প্রতিরক্ষার জন্য একটা বড় ঋণ চুক্তি হয়েছে, যেটা বাংলাদেশের প্রতি তারা বলেছেন যে এই ঋণের থেকে তারা যে কোনো দেশ থেকে, বা এটার মধ্যে কোনো বাধ্যতামূলক করা হয় নাই যে ভারত থেকে অস্ত্র কেনা যাবে। অস্ত্র ক্রয় বা যন্ত্রাংশ ক্রয় ইত্যাদি এগুলোর ব্যাপারে একটা সাহায্য তারা দেওয়ার অঙ্গীকার করেছেন। লেনিন ভাই, আপনার কাছে কি মনে হয় 7 বছর পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে গেলেন, তিনি যে প্রতিজন রাষ্ট্রনায়কই আসলে আরেকটি দেশ সফর করেন কোনো না কোনো উদ্দেশ্য সামনে রেখে, আমরা কি বলতে পারি যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এবার ভারত সফর সফল? কারণ যে 16টি সমঝোতা স্মারক এবং যে 6টি চুক্তি আমরা দেখতে পাচ্ছি তার মধ্যে আসলে এর কোনোটি না হলে আমাদের চলতো না, এরকম কোনো কিছু আমাদের মনে হয় নাই। না, এটা তো ধরেন দুটো রাষ্ট্রের মধ্যে যখন সম্পর্ক উন্নয়নের জন্য প্রচেষ্টা হয়, তখন একদিকে যেমন অমীমাংসিত সমস্যাগুলো সমাধান করা হয়, যেগুলো অতীতে করা হয়েছে। গঙ্গা চুক্তি আমরা করিনি, আমরা সীমান্ত চুক্তি বাস্তবায়ন করিনি, আমরা ইতিপূর্বে বিদ্যুৎ ওখান থেকে যে বিদ্যুৎ আনার চুক্তি সেটা হয়নি। আমাদের সাথে ভারতের যে আপনার অপদখলীয় জায়গা আমরা উদ্ধার করিনি, আমরা এই সমুদ্র সীমা সমস্যা ভারতের সাথে সেটা মীমাংসা করিনি। লেন ভাই, আপনি যদি একটি একটি করে বলেন সমুদ্র সীমাটি আসলে আমাদেরকে আন্তর্জাতিক আদালতে বা আন্তর্জাতিক যেতে হয়েছে, আন্তর্জাতিক জায়গায় আমি জানি সেটা মিয়ানমারের সাথে যেতে হয়েছে, ভারতের সাথেও যেতে হয়েছে, সুতরাং এটি দ্বিপাক্ষিক নয়। আর আপনি যদি ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্টের কথা বলেন, সেটি তাদের পার্লামেন্টে ঝুলেছিল 40 বছর ধরে, বিজেপি অপোজ করে আসছিল, বিজেপি রাজি হয়েছে। আমাদের কতটুকু ক্রেডিট? আমি ঠিক 41 বছর ঝুলে থাকার পরে যদি সেটা আমরা বাস্তবায়িত করতে পারি, এটা তো অনির্দিষ্টকাল, হ্যাঁ, মানে 100 বছর যাবত ঝুলে থাকতে পারে না। এই চুক্তিটি যখন হয়েছিল, আপনি শুনেন, এই চুক্তিটি যখন হয়েছিল তখন 25 বছর মেয়াদি সেই চুক্তি তারই অংশ ছিল এই ল্যান্ড বাউন্ডারি এটা করার জন্য। এবং সেই সময় বিএনপি এবং বিএনপি ঘরানার যারা আছে তারা বলেছিল যে ভারতের সাথে এই চুক্তি হয়েছে দাসত্ব চুক্তি, গোলামি চুক্তি। সেই গোলামি চুক্তির তো তারা প্রকাশ করেনি, বাতিলও করেনি, ক্ষমতায় তো ছিল 15 বছর। বরং আজকে সেই চুক্তি, হ্যাঁ, ভারতবর্ষের সাথে আমাদের বার্গেনিং হচ্ছে, আমাদের কাঙ্ক্ষিত তিস্তা চুক্তি এখনো হয়নি। আমরা বলি না যে এক সফরের ভিতর দিয়ে সবকিছু আমরা পেয়ে গেছি, কিন্তু আমরা মনে করি লেন ভাই, একটি প্রস্তাব কি এরকম হতে পারতো? আমরা তিস্তা চুক্তি চেয়েছিলাম, ওরা প্রতিরক্ষা চুক্তি চেয়েছিল, তো আমরা কি বলতে পারতাম যে প্রতিরক্ষা সমঝোতা স্মারক আমরা পরের বছর স্বাক্ষর করছি, বা এই সরকার আমরা মোদী সরকারের আমলে আমরা স্বাক্ষর করব? এই ব্যাপারটি যদি আপনি ওয়াকিবহাল হয়ে থাকেন, তাহলে এই শর্তের ব্যাপারে যদি আপনার জানা থাকে তাহলে আপনি বলতে পারেন, আমি তো জানি না এই ধরনের কোনো শর্ত ছিল। না, শর্ত দিতে পারতাম কিনা? লেন ভাই, আপনি আমাদের সঙ্গেই থাকবেন, অ্যাডভোকেট জয়নাল আবেদীন। একটি বিরতি নিচ্ছি।
বাল্যবিবাহ নিরোধ আইনের বিশেষ বিধান কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল দিয়েছে হাইকোর্ট। ওই ধারা নারী ও শিশু অধিকার সংরক্ষণ বিষয়ক আন্তর্জাতিক চুক্তি ও সনদের সঙ্গে কেন অসামঞ্জস্যপূর্ণ ঘোষণা করা হবে না রুলের তাও জানতে চেয়েছেন আদালত। দুপুরে একটি রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি মাইনুল ইসলাম চৌধুরী ও JBM হাসানের বেঞ্চ এই রুল জারি করেন। আইন সচিব এবং নারী শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিবকে আগামী 4 সপ্তাহের মধ্যে এর জবাব দিতে বলা হয়েছে। 4 এপ্রিল রিট আবেদন করেন জাতীয় মহিলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট ফাউজিয়া করিম। বিশেষ প্রেক্ষাপটে আদালতের নির্দেশনা, মা বাবার সম্মতিতে অপ্রাপ্তবয়স্ক মেয়েদের বিয়ের সুযোগ রেখে গত 27 ফেব্রুয়ারি বাল্যবিবাহ নিরোধ আইন 2017 পাস হয় জাতীয় সংসদে। এ নিয়ে কথা বলতে আমাদের সাথে আছেন রাজশাহী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ইসমাত আরা বেগম এবং খুলনা থেকে আছেন অ্যাডভোকেট শামীমা সুলতানা শিলু, আইনজীবী শামীমা সুলতানা শিলু। আমি রাজশাহী থেকে অ্যাডভোকেট ইসমাত আরা বেগম, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি, আপনার কাছে জানতে চাইবো যে বাল্যবিবাহ নিরোধ আইন 2017 এর বিশেষ বিধান কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চাই রুল জারি করেছে হাইকোর্ট। আপনি কি মনে করেন যে এই আইনটি আসলে সংবিধানের সাথে সাংঘর্ষিক? অ্যাডভোকেট ইসমাত আরা বেগম। আসলে এই আইনটা আমাদের সমাজের জন্য যতটা জরুরি, যেমন আমাদের সমাজের জন্য জরুরি, তেমনি আইনটা সাংঘর্ষিক এই অর্থে আমি মনে করি না। যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে ছেলেমেয়েরা বিয়ে করে ফেলেছে বা একভাবে তাদের সাথে সম্পর্ক হয়ে গেছে এবং দেখা যাচ্ছে যে মেয়েটা কখনো কখনো গর্ভবতী হয়ে গেছে। এই মুহূর্তে আমরা কি করতে পারি? ওই বাচ্চাটা তো আর সমাজে অবৈধ হওয়াটা ঠিক হবে না বা সমাজও তাকে কোনো নাম দেবে না। ওই তখন বাবা মা, পরিবারবর্গ বা সমাজের লোকজন এটাকে একভাবে সামাজিকভাবে প্রতিষ্ঠিত করার জন্য এইটা আদালতের অনুমতি সাপেক্ষে বিয়েটাকে আমার মনে হয় যে বিয়েটাকে ঠিক। অ্যাডভোকেট ইসমাত আরা বেগম, আপনি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি, আপনি কি এই যে উদাহরণটি দিলেন যে মেলামেশার ফলে তাদের একজন কনসিভ করেছেন এবং তার ফলে বাবা মার সম্মতিতে তাদেরকে বিয়ে দেওয়ার কথা যেটি বলছেন সেটি কি আপনি আপনার অভিজ্ঞতা থেকে বলছেন নাকি এই ধরনের ঘটনা আপনি চাক্ষুষ করেছেন এরকম বলেছেন, এই ধরনের ঘটনা আপনার অভিজ্ঞতা আসছে আপনি সেরকম বলছেন, নাকি কথার কথা বলছেন একটি? না না, এরকম ঘটনা ঘটছে আমাদের সমাজে অনেক ক্ষেত্রে দেখা যায়। ছেলেমেয়েরা এই কাজটা করে ফেলে, তখন বাবা মা বাধ্য হয়ে এটাকে মেনে নিতে বাধ্য হয়, কারণ তার ছেলে মেয়েটাকে যাবে কোথায়, তারা সমাজে কিভাবে মুখ দেখাবে। আপনি অনেক ঘটনার কথা বলছেন, আপনি যে ঘটনাটি বললেন স্পেসিফিক এই ঘটনাটি কতটি ঘটনার সম্মুখীন আপনি হয়েছেন? আমরা যদি গত বছরের কথা বলি, এই বছরের কথা বলি। আমি আমার কোর্টেই এরকম অনেক মামলা এসেছে যে হয়ে যায়, তখন বাবা মা মেনে নেয় এবং কোর্টকে বলে যে স্যার যেহেতু হয়ে গেছে তাহলে আমরা না মেনে নিয়ে তো পথ নেই। আছে এরকম মামলাও অনেক আছে এবং আমরা সেটা ফেস করেছি। আমরা খুলনা থেকে অ্যাডভোকেট শামীমা সুলতানা শিলুর কাছে যাই। অ্যাডভোকেট শিলু, আপনি কি মনে করেন এই আইনটি কি আসলে আমাদের সংবিধানের সাথে সাংঘর্ষিক, নাকি যেমন বলছিলেন ইসমাত আরা বেগম অ্যাডভোকেট রাজশাহী বিশেষ ট্রাইব্যুনালের পিপি যে এটি আসলে সংবিধানের সাথে সাংঘর্ষিক না? আপনি কি মনে করছেন? আসলে এটা তো বিচারাধীন। হ্যাঁ, এই বিষয়টা আমি কথা না বলে আমি বলতে চাই যে আমাদের সমাজের আর্থসামাজিক প্রেক্ষাপটে এই আইনটা পাশ করা মোটেই ঠিক হয়নি। তার কারণ হলো আমরা তো উন্নত বিশ্বের দিকে যাচ্ছি, তাই না? তাই যদি হবে তাহলে আমাদের নারীর ক্ষমতায়নের দিকটা তো দেখতে হবে। ছোট ছোট বাচ্চারা তারা যদি না বুঝে একটা কাজ করে ফেলে তাহলে বাবা মা এটা দায় এড়াতে পারেন না। বাবা মাদের যথেষ্ট কর্তব্য রয়েছে এবং আমরা ছেলে মেয়েদের সঙ্গে যদি সেই বন্ধুসুলভ ব্যবহার করি এবং তাদের কাছে যদি থাকে, তাদের যদি আমরা সঙ্গ দেই, সময় দেই, তাহলে তারা এই ধরনের কাজ করতে পারে না। এখানে দুটি বিষয়, যে বিশেষ অবস্থার কথা অ্যাডভোকেট ইসমাত আরা বেগম বললেন, সেই বিশেষ অবস্থার ক্ষেত্রে আপনি আসলে কি করবেন এক আসলে, আর আপনি উন্নত বিশ্বের কথা বললেন। উন্নত বিশ্বের কোন কোন জায়গায় বিয়ের কত বয়স আছে সেটি আপনি জানেন কিনা? ইংল্যান্ডে, ফ্রান্সে কোথাও বিয়ের বয়স আসলে কত আছে এবং বিশেষ ব্যবস্থা আসলে যেটি অ্যাডভোকেট ইসমাত আরা বেগম বলছিলেন হয়ে গেলে আসলে কি করা যাবে? শুনেন, হয়ে যাবে কেন? আমার কথা হলো যে আমিও তো একদিন ওরকম ছোট ছিলাম, তাই না?
আমিও তো অনেকে, আমার বাবা আমার কাছ থেকে অনেক শিক্ষা পেয়েছি, আমি স্কুল থেকে অনেক শিক্ষা পেয়েছি। আমি জানি যে আমাকে অনেক বড় হতে হবে, আমাকে লেখাপড়া করতে হবে, আমি ওই রকম রোমিও সেজে কোথাও যাওয়া বা কারোর পাল্লায় পড়ে যাওয়া, এটা তো আমাদের সময় আমরা করিনি, তাই না? তো আমার সন্তানও তো আছে, আমরা তাকেও তো সেই শিক্ষাই দিয়েছি। তা আমাদের শিক্ষাটা একটা বড় ব্যাপার, নৈতিক শিক্ষার অভাব হয়ে গেছে আমাদের এখন, এবং আমরা বাবা মারা অনেক সময় কাজের অজুহাত দেখে সন্তানের কাছ থেকে দূরে থাকছি। এগুলো না থাকলে, এবং এইটা কিন্তু দেশেরই দেখা উচিত। তার মানে দেশের বিশেষ সেই- অবস্থার সেই পরিপ্রেক্ষিতে পরিবেশ কোনো একটি পরিস্থিতি আইন তৈরি ইয়ে করা আপনি সংবিধানের সাথে সাংঘর্ষিক মনে করছেন? আমাদের সাথে অ্যাডভোকেট রেহানা বেগম রানু আছেন চট্টগ্রাম থেকে। অ্যাডভোকেট রেহানা বেগম, আপনি কি মনে করেন এই বিশেষ বাল্যবিবাহ নিরোধ আইনের বিশেষ বিধান আসলে আমাদের সংবিধানের সাথে সাংঘর্ষিক কিনা, যে বিষয়ে হাইকোর্ট আজকে একটি রুল দিয়েছেন? জি, ধন্যবাদ। আমাদের যে বিশেষ বিধানটি সাংঘর্ষিক কিনা, 1929 সালের যে বাল্যবিবাহ নিরোধ আইনটি রয়েছে সেখানে স্পষ্ট রয়েছে যে 18 বছরের নিচে এবং যদি কন্যা সন্তান হয় 18 বছরের নিচে হলে তার সম্মতি নয়, সেজন্য সে 18 বছরের আগে তার বিয়ে হওয়া মানেই বাল্যবিবাহ। 0 থেকে 18 পর্যন্ত সে শিশু। আর ছেলের ক্ষেত্রে কিন্তু 21 বছর। তাহলে আমাদের যে 1929 সালের বাল্যবিবাহ নিরোধ আইনটি রয়েছে, আমরা এগিয়ে যাচ্ছি, এটা বিশ্বায়নের যুগ। আমাদের সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের কথা বলছি, সেখানে অনেকগুলো ইন্ডিকেটর রয়েছে, সবগুলোর সাথেই কিন্তু আমাদের এটার সম্পর্ক রয়েছে। আমরা বেসিক বিষয়টা কি, আমাদের মোট জনসংখ্যার অর্ধেক কিন্তু নারী, যে যারা শিশু কন্যা সন্তান তারাই তো নারী হবে। মানব সম্পদ আমাদের যদি আমরা গুরুত্ব দেই, সেখানে মোট জনসংখ্যার অর্ধেক নারীকে গুরুত্ব দিতে হবে। মানব সম্পদে পরিণত করতে হলে একজন শিশুর যখন বিয়ে হবে, শিশুকে যখন আমরা উৎসাহিত করব গর্ভধারণে কোনো আইন দিয়ে, কোনো সাংঘর্ষিক বিশেষ ধারা দিয়ে, তখন কিন্তু নারীর ক্ষমতায়ন বিঘ্নিত হবে। মানব সম্পদে একজন শিশু যখন নারীতে পরিণত হবে, তখন সে মানব সম্পদে পরিণত হবে না। বেগম, আমাদের কিন্তু যেটি অ্যাডভোকেট রেহানা বেগম যেটি বলা হচ্ছে যে আমাদের শিশুদের বয়স, বিবাহের বয়স আসলে 18ই থাকছে মেয়েদের বেলায়। বিশেষ বিধানটি রাখা হয়েছে যদি কোনো এরকম একটি স্পেশাল অবস্থা তৈরি হয়, তখন বাবা মার সম্মতিতে তাদেরকে বিয়ে দেয়া যাবে, এবং বাবা মার সম্মতিতে একজন বিচার বিভাগীয় কর্মকর্তার সামনে তার অনুমোদন সাপেক্ষে সে বিয়েটি হতে পারবে। সেটিকে আপনি সংবিধানের সাথে সাংঘর্ষিক মনে করছেন কিনা? জি না, অবশ্যই সংবিধানের সাথে সাংঘর্ষিক, আমি সে জায়গায় কথা বলছি। কারণ একজন শিশু, এটা তো যেমন বিয়ের বয়সে হচ্ছে যে 18 বছরের আগে তার সম্মতি নয়, সে শিশু। শিশুর সম্মতি, যেখানে সম্মতি নয় সেখানে বিয়ের কন্ডিশন ব্রেক হচ্ছে। আরেকটি বিষয় হলো মানসিক স্বাস্থ্য এবং শারীরিক স্বাস্থ্য দুটোই কিন্তু বিয়ের জন্য উপযুক্ত নয়, সেই সংসার ভঙ্গ হবে। আপনি কি এই কথা মনে করছেন? আপনার বক্তব্য স্পষ্ট অ্যাডভোকেট রেহানা বেগম রানু। আমরা এটা বিরতি নিব, ছোট বিরতি। আপনার কাছে কি মনে হচ্ছে যে এই বিশেষ বিধানের ফাঁক রেখে বাংলাদেশের বাবা মায়েরা তাদের সন্তানদের বিয়ে দিয়ে দিতে পারেন বয়সের আগেই? আপনি কি সেই শঙ্কাটি করছেন? অবশ্যই। আমরা একটা রাষ্ট্রীয় আইন কিন্তু পুরো সমাজ ব্যবস্থাকে, রাষ্ট্রীয় ব্যবস্থাকে পাল্টিয়ে দেয়, এবং আমরা আমাদের শিশুদের তাদের বাবা মার কাছ থেকে রক্ষা করতে চাইছি আসলে রাষ্ট্রীয় আইন করে। আমাদের যে রাষ্ট্রীয় আইন কেন প্রয়োজন, একটা আইন থাকলে কিন্তু মানুষের সেটা চিন্তার জায়গাটা প্রসারিত হয়, সুস্থ চিন্তা, সুন্দর জীবনযাপনে আমরা অভ্যস্ত হয়ে উঠি। আইন সেজন্যই প্রয়োজন, সুশৃঙ্খল জীবন যাপনের জন্য, সুস্থ জীবনের জন্য। আমাদের আইন থাকলে সেটা মানুষের মেন্টাল সেটআপ যেটা, সেখানেও থাকে যে এটা করা যাবে না, এটা করা যাবে। অ্যাডভোকেট রেহানা বেগম রানু, অ্যাডভোকেট ইসমত আরা বেগম, অ্যাডভোকেট শামীম সুলতান ছিল, আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। আমরা এড্রেস থেকে একটি বিরতি নিয়ে ফিরছি আপনাদের কাছে। আমরা এই মুহূর্তে কথা বলতে চাই অ্যাডভোকেট সানজিদা নাসরিনের সাথে, উপজেলা সমন্বয়ক, লাইট হাউস বগুড়া থেকে। অ্যাডভোকেট সানজিদা নাসরিন, আপনি কি মনে করেন যে বাল্যবিবাহ নিরোধ আইন 2017 বিশেষ বিধান যে অবৈধ ঘোষণা করে, কেন অবৈধ ঘোষণা করা হবে না সেটি জানতে যে হাইকোর্ট রুল দিয়েছে, এই বিষয়টিকে আপনি কি দেখেন? আপনি কি মনে করেন এই বিশেষ বিধানটি আসলে হাইকোর্টের সাথে, সংবিধানের সাথে সাংঘর্ষিক?
অ্যাডভোকেট সানজিদা নাসরিন। আপনার বাল্যবিবাহ যেটা নতুন যেটা ইয়ে করা হয়েছে এখানে যেটা 16 বছরের কথা বলা হয়েছে যে আপনার পারিবারিক সম্মতিতে কোর্টের অনুমতি নিয়ে এটাকে দেওয়া যাবে বাল্যবিবাহটা। আসলে আমাদের যেটা শিশু অধিকার আইনে বলা হয়েছে যে 18 বছর পর্যন্ত সে একজন শিশু। তো একজন শিশু আমার যেটা ব্যক্তিগত অভিমত, একজন শিশু কিভাবে বিবাহটা মুসলিম বিবাহটাই হচ্ছে একটা চুক্তি। তো যে কোনো চুক্তির ক্ষেত্রে দেখা যায় যে আমাদের 18 বছর না হওয়া পর্যন্ত, মানে সাবালক না হওয়া পর্যন্ত চুক্তি জন্য সে প্রস্তুত নয়। তারপরেও এটা হয়তো আমাদের সরকার হয়তো বিভিন্ন দৃষ্টিকোণ থেকে, সামাজিক দৃষ্টিকোণ থেকে চিন্তা ভাবনা করে এটা করছে। বাট এইটা বাল্যবিবাহের কারণে আমাদের এই শিশুরা না, অনেক সময় দেখা যাচ্ছে যে এরা মেন্টালি আপনি প্রিপেয়ার নয় একটা পরিবারকে। অ্যাডভোকেট সানজিদা নাসরিন যেটি বলছিলেন একই ধরনের কথা অ্যাডভোকেট শামীমা সুলতানা শিলু বলেছেন, জোর দিয়ে একই ধরনের কথা অ্যাডভোকেট রেহানা বেগম রানু বলেছেন। আমি অ্যাডভোকেট ইসমত আরা বেগম আপনার কাছ থেকে জানতে চাইব যে আপনি আর কোনো কিছু বলবেন কিনা, এই বিষয়ে আপনার কোনো মতামত আছে কিনা। তারা জোর মতামত দিয়েছে যে আসলে এটি হতে পারে না, এটি সংবিধানের সাথে সাংঘর্ষিক এবং আসলে সে বিয়ে করার উপযুক্ত না, ঘটনা যাই ঘটুক না কেন। অ্যাডভোকেট ইসমত আরা বেগম। ঘটনা যাই হোক না কেন, যখন আমরা একটা পরিস্থিতির শিকার হই, একটা পরিস্থিতি যখন আমি মোকাবেলা করব, সেটা সামাজিকভাবে এবং আইনগতভাবে যেন বৈধ হয়, শুধুমাত্র এই কারণে আমরা এই আইনটা মেনে নিতে বাধ্য হই। কারণ এই বিষয়টা মেনে নিতে বাধ্য হই। আমার সন্তানকে আমি অবশ্যই সুষ্ঠুভাবে মানুষ করব, চেষ্টা করব। অ্যাডভোকেট ইসমত আরা বেগম, অ্যাডভোকেট রেহানা বেগম, অ্যাডভোকেট শামীমা সুলতানা শিলু এবং সানজিদা নাসরিন, আপনাদের অনেক ধন্যবাদ। এই স্পিকে নিচ্ছি 1 মিনিটের একটি বিরতি। এই মুহূর্তে আমাদের সাথে টেলিফোনে যোগ দিয়েছেন জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা নায়ক শাকিব খান। শাকিব, 2008 সালে অপু বিশ্বাসকে বিয়ে করে আপনি তাকে স্বীকৃতি দেননি কেন জানতে পারি? অপু এই অভিযোগ করেছেন। সংবাদ মাধ্যমে আরো জানতে পারলাম সন্তানের দায়িত্ব নিতে আপনি রাজি হলেও অপুর দায়িত্ব নিতে আপনি রাজি নন কেন, একটু বলবেন কি? শাকিব খান। 2008 সালে কি হচ্ছে আর তিনি জানাচ্ছেন এখন, তার পেছনের কারণটা কি? 2008 সাল থেকে আপনারা সকলেই জানেন যে সমস্ত হিরোইনকে বাদ দিয়ে শুধু অপুকেই আমি ইনক্লুড করেছি সিনেমায়, শুধুমাত্র অপু বিশ্বাসের কথায়। 2008 সাল থেকে সে আমাকে কিন্তু ব্ল্যাকমেল করেই আসছে। আজকে সে টিভিতে এসছে একটি ছবির কারণে, কিন্তু ওই একটি ছবি তাকে নেওয়া হয়নি বিধায় সে আমাকে কিন্তু আবার ব্ল্যাকমেল করার চেষ্টা করলো। আজকে পুরো বাংলাদেশে আবার কিন্তু সে আমাকে এত জঘন্যভাবে প্রেজেন্ট করলেন যেটা আমি না। আজকে রংবাজ নামের একটা সিনেমাতে সে আমাকে পোস্ট করলেন তাকে নেয়ার জন্য। আমি তাকে কিভাবে নিব? তার ফিজিক্যাল কন্ডিশন প্রডিউসার রাজি হবে তাকে দিতে? তার কারণে হচ্ছে এই পর্যন্ত মিম থেকে শুরু করে এই পর্যন্ত সমস্ত হিরোইনকে বাদ দিতে হয়েছে। শাকিব খান, অপু আপনাকে ব্ল্যাকমেইল করে আসছিলেন। শাকিব খান, আমি কালকে এসেছি আমি ইন্ডিয়া থেকে। জি, আমি কখনো ভাবিও নি যে মানে মানুষের একটু কৃতজ্ঞ থাকা উচিত। আজকে অপু বিশ্বাসের জন্য আমি কি করেছি আর কি করিনি, যে অপু বিশ্বাস যেমন জানেন পুরো বাংলাদেশের মানুষ কিন্তু তেমন জানেন। শাকিব, বিষয়টা হচ্ছে এমন যে উনি আমাকে ওনার পেছনে যে চক্রটা কাজ করেছে, যে শাকিব খান মানে ইন্ডাস্ট্রি, শাকিব খানকে ধুয়ে ফেললেই হচ্ছে, শাকিব খানের নাম মুছে ফেললেই হচ্ছে ইন্ডাস্ট্রির নাম শেষ হয়ে যাবে, সেই চক্রে তো অপু বিশ্বাস লেগেছেন। এবং কত টাকা পেয়ে লেগেছেন আই ডোন্ট নো। এতদিন উনি কিছুই করেননি, আর আজকে এসে সে এত কিছু দাবি করছেন। কিছুদিন আগে উনি দাবি করলেন ফাইন, ঠিক আছে, একসাথে কাজ করতে গেলে ভুলভ্রান্তি হতেই পারে, আমি অস্বীকার করছি না, একটা সম্পর্ক হতেই পারে, আমি অস্বীকার করছি না। বাট তার মানে এই না যে তার সাথে আমার বিয়ে হয়েছে, তার সাথে আমার সংসার হয়েছে। আমি সেই জন্য আবরারকে, আমি মানুষ হিসেবে অ্যাজ এ হিউম্যান বিং কিন্তু আবরারকে আমি কিন্তু সবসময় টেক কেয়ার করে এসেছি। আমি যখন যে টাকার কথা বলেছে 10 লাখ লাগবে, 5 লাখ লাগবে, সবসময় আমি দিয়ে এসেছি। আজকে পুরো জাতির কাছে আমাকে এইভাবে প্রেজেন্ট করার মানেটা কি হলো? 2 দিন আগে আমি 12 লক্ষ টাকা তার কাছে দিয়ে এসেছি শুধুমাত্র আবরারের জন্য। আমি অপু বিশ্বাসকে তো দেইনি, আমার ছেলেকে দিয়েছি।
করতে হেল ম্যান, আহ, যার সাথে আমার বিয়ে হয়নি, যার সাথে আমার সংসার হয়নি, যার সাথে আমার কিছু হয়নি, আজকে তাকে নিয়ে আমার তাকে প্রেজেন্ট করে আজকে পুরো জাতির সামনে, শুধু অপু এর সাথে জড়িত নয়, অপুর সাথে সমস্ত শাকিব খান আমি- 2008 আমি সাল এটা থেকে আপনাকে শাকিব বলতে খান চাই- 2008 সাল থেকে অপু বিশ্বাস আপনাকে ব্ল্যাকমেইল করছে আপনি বলছিলেন, সেই ব্ল্যাকমেইলটি কিভাবে করছিলেন উনি? আরেকটি বিষয়, আপনি অপুকে স্ত্রী হিসেবে স্বীকার করছেন না, কিন্তু আব্রাহামকে আপনার সন্তান হিসেবে স্বীকার করছেন, বিষয়টি কি এইটি? আবরারকে দেখেন, যিনি পৃথিবীতে এসেছেন তার তো কোনো দোষ নেই। দ্যাটস ওয়াই অ্যাজ এ হিউম্যান বিং আমি কিন্তু তাকে স্বীকার করেই যাচ্ছি যে যেই বাচ্চাটা কালকে বড় হবে তার একটা স্বীকৃতি দরকার। দ্যাটস ওয়াই আমি স্বীকার করে যাচ্ছি। বাট এত ন্যাকেটলি আমাকে এইভাবে এমন কিছু করবে, আমি কি করে ফেললাম? আমি কি আরেকটা বিয়ে করেছি? আমি কি আরেক জায়গায় কোনো কিছু করেছি? তাহলে অপু বিশ্বাস আজকে এসে এমন ভাবে কিসের জন্য পুরো জাতির কাছে আমাকে ন্যাকেট করতেন, কি স্বার্থের জন্য করতেন, সেটা তো সবাইকে বুঝতে হবে যে কি কারণে করতেন। বিকজ ওনার স্বার্থে জড়িত আছে। এর আগে তো অপু বিশ্বাসকে আমি একটা হিরোর সাথেও ধরেছি, হাতে ধরেছি, সেদিন তো আমি কোনো কিছু বলিনি, সেদিন তো আমি তাকে নেগেট করিনি। একটা মানবতা থাকা উচিত। অপু বিশ্বাসের যে মানবতা কোথায় গেছে? একটা হিরোর সাথে আমি তাকে নেগেট ধরেও কিন্তু আমি তাকে পুরো জাতির কাছে কিছু বলিনি, তার সম্মান কিন্তু বজায় রেখেছিলাম। শাকিব খান, এটা আমার জন্য লজ্জাজনক। এটা আসলে অপু বিশ্বাস যা করলেন তার রেজাল্ট উপরওয়ালা তাকেই দিবেন। শাকিব খান, আপনি কি মনে করছেন যে অপু বিশ্বাসের এই সংবাদ সম্মেলন বা এই বক্তব্য আপনি কি ধারণা করতে পেরেছেন? কারণ অপু বিশ্বাস এই সংবাদ সম্মেলনটি করবেন আরো কয়েকদিন আগে বলেছিলেন, তিনি তার আগেও আভাস দিয়েছিলেন আপনার সঙ্গে আসলে তার একটি সম্পর্ক রয়েছে, এর জন্য এই বিষয়টি কি তাকে আপনি বলেছিলেন যে এটি না করার জন্য বা এটি চাপা দেওয়ার জন্য বা এই মুহূর্তে এটি না বলার জন্য? অপু বিশ্বাস কোনোদিন হচ্ছে আমার বউ হওয়ার চাইতে অপু বিশ্বাস সারা জীবনই চেয়েছেন নায়িকা হতে। অপু বিশ্বাস আজকে সবার সামনে এসেছেন কি কারণে? তার খারাপ লেগেছে রংদার সিনেমায় তিনি নেই, এই কারণে। তার মানে কি দাঁড়ায়? আপনারা নিজেরাই একবার নিজের বিবেকের কাছে প্রশ্ন করে দেখেন, তার মানেটা কি দাঁড়ায়? তিনি নায়িকা হতে চেয়েছেন, কোনোদিন শাকিব খানের ওয়াইফ হতে চাননি। তার যে অপকর্ম, তাকে আমি তো ধরেছি আরেকটা হিরোর কাছে বহু বছর আগে, সেইখান থেকেই তার সাথে আমার কোন রকম কোনো সম্পর্ক নেই। ইমোশনাল একটা কিছু হয়ে গেছে, ফাইন, ঠিক আছে, আমি সেটা অস্বীকার করছি না। আমি আব্রাহামকে তো আমি এই জন্যই বলছি অ্যাজ এ হিউম্যান বিং, আদার্স আমি নিজেও বলতে পারতাম যে না ঠিক আছে, আব্রাহাম স্বীকার করি না, তাকে বলতে বলেন। আমাদের সাথে অপু বিশ্বাসও আছেন। অপু বিশ্বাস, আপনি 2008 সাল থেকে শাকিব খানকে ব্ল্যাকমেইল করে আসছিলেন এবং আপনি আসলে শাকিব খানকে শুধুমাত্র তার নায়িকা হওয়ার জন্য এবং তার সাথে আমি যদি বলি যে তার বাক্য উদ্ধৃত করি যে এক ধরনের বিশ্বাসঘাতকতা করছেন। অপু, এই বিষয়ে আপনি কি বলবেন? না না না, আসলে তাকে কখনো আমি ব্ল্যাকমেল করিনি, এটা তাদের ভুল ধারণা। আমি কেন ব্ল্যাকমেল করব? আজকে বিয়ে হয়েছে কতদিন আগে, আমি তো কাউকে বলিনি। আমার বাচ্চাকে আমি নিয়ে বাইরে গেছি, তাও তো আমি বলিনি। এখন কেন বলছেন অপু? অপু, আজ কেন বলছেন? আর কতদিন? জি, আর কতদিন, আর কতক্ষণ? মানে আজকেই কেন? মানে গতকাল না কেন, আগামীকাল না কেন? আজকে থেকে তো আজকে কাজ হয়ে গেল, আগামীকাল তো সেটা আগামীকাল হবে, গতকালকে করে সেটা গতকাল হতো। যেমন আজকে হয়েছে মানে আজ আপনি ধরতেছেন, এই তো আপনি যে প্রশ্নটা করলেন সেটাই তো অ্যান্সার, আপনি তো নিজেই দিয়ে দিলেন যে গতকাল কেন নয়, কালকে কেন নয়, আজকে কেন। তার মানে তো গতকাল করলে তো গতকালটাও আজই হয়ে যেত, আগামীকাল করলে তো আগামীকালটাও আজ হয়ে যেত। যেমন আজ হয়েছে। শাকিব খান বলছেন আপনার সঙ্গে তার কোনো বিয়ে হয়নি, তার কোনো সংসার হয়নি, ইমোশনাল কোনো কিছু হয়ে থাকতে পারে, তার জন্য তিনি তার সন্তানকে স্বীকার করছেন, কিন্তু আপনার সাথে তার কোনো বৈবাহিক সম্পর্ক হয়নি তিনি জোর দিয়ে বলছেন। সেটা এখন তার ব্যাপার, সে এখন জোর করে বলবে কি বলবে সেটা আসলে তার ব্যাপার। সে এখন কখন কোন কথা বলতেছে এটা আমি কি করে বলবো? এখন বাচ্চাকে স্বীকার করতেছে, বিয়ে হয়নি, বিয়ে ছাড়া কখনো কি বাচ্চা হয়? আর আমি তার বাসায় কি কখনো বিয়ে ছাড়া গেছি? আপনার কাছে কি সেই বৈবাহিক সম্পর্কে কোনো প্রমাণ রয়েছে কিনা? সেই প্রমাণটা তো সাকিবের কাছে। আমাকে যেদিনকে বিয়ে হয়েছে সেদিনকে আমি বললাম না যে আমি চলে আসছি পরে বাসায়, সেই কাগজটা তো তার কাছে ছিল, আমার কাছে তো নাই। আর আমি তো বিশ্বাস করে তার কাছে রাখছি। পরে সেই কাগজটাকে সে কি করেছে, রেজিস্টার করছে না, তার কাছে রাখছে, এটা টোটালি ওর কাছে আছে। কারণ কাগজ না দেখে এই এতগুলো লোক প্রমাণ ছিল,
সেটা আমি না বলে কখনোই বিবাহিত জীবন তার সাথে লাইফ করিনি। ওকে, এটা ভুল কথা। এখন আমরা যদি শাকিব খান যদি আদালতে যান তাহলে কি আমরা শুধু আপনার মুখের কথাই বিশ্বাস করবো নাকি আর কোনো প্রমাণ আমরা দেখাতে পারবো ওই আদালতে গেলে? এখন আদালতে যান, এখন আদালত যখন যে ডিসিশন যাবে, যখন যে পথে যাবে, তখন সেই পথে আমাকে হাঁটতে হবে, কিছু তো করার নেই। শাকিব খান, আপনি আমাদের সঙ্গে ছিলেন। শাকিব, আপনি অপু বিশ্বাসকে শুনলেন যে তিনি বলছেন যে আপনি কখন কি বলছেন আসলে সেটি ঠিক বোঝা যাচ্ছে না। এ বিষয়ে আপনি আর কিছু বলবেন কি? আসলে আমি আপনার এই অনুষ্ঠানে এসেছি আরো অনেকবার, এত ভালো ভালো মুহূর্ত নিয়ে এসেছি, বাট আজকে এমন একটা মুহূর্ত নিয়ে আসতে হবে আমি আমার জীবনে কোনোদিন কল্পনাও করে দেখিনি। আমি এমন ট্র্যাপে পড়বো আমি কোনোদিন কল্পনাও করে দেখিনি যে আমি এমন ট্র্যাপে পড়তে পারি। কালকে আমি, আপনারা জানেন যে আমি গত 1 বছর ধরে বাংলাদেশের হয়ে কিন্তু বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে যাচ্ছি পুরো পৃথিবীতে। আজকে আমার বিরুদ্ধে চক্র, আজকে অপু বিশ্বাসের মতো লোক যাকে আমি এত বছর টেনে এসেছি, তাকে সাথে নিয়ে যে আমাকে ডুবানোর জন্য দেখবেন শাকিব খান শেষ, বাংলাদেশ চলচ্চিত্র শেষ, তাকে ডুবানোর জন্য যে এমন ভাবে একটা জঘন্য চক্রান্ত অপবিশ্বাসও লিপ্ত হবে আমি কখনো ভাবতেও পারিনি। আপনি ধরা পড়ার পরেও কিন্তু আমি কিছু বলিনি। শাকিব খান, আপনি অবশ্য আরেকটি এলিগেশন দিচ্ছেন, যদি এটি চক্রান্ত হয় তাহলে আপনি সহজেই প্রমাণ করতে পারবেন যে এটি চক্রান্ত, কিন্তু আপনি আরেকটি এলিগেশনের কথা বলতেন যেটি আপনি আসলে বলেন নাই। আমরা শুধু জানতে চাইছিলাম যে আপনি এই বিষয়টি নিয়ে আর কি করতে চান। আপনি বলছিলেন যে আপনি আপনার সন্তানের দায়িত্ব নিচ্ছেন, আপনি এই ব্যাপারটি নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমি সন্তানের কথা আগেই বলেছি যে দেখেন, একটা মানুষ বৈধ হোক অবৈধ হোক যেভাবেই হোক পৃথিবীতে এসছে, আমারই সন্তান, ফাইন, আমি অ্যাজ এ হিউম্যান বিং আমি তাকে অস্বীকার কখনো করব না। অ্যাজ এ হিউম্যান বিং আমি কখনো করব না, আমি করিও না। ওকে, আমি চাইলেই করতে পারতাম, বাট আমি করবো কেন? আমি চাইছে ভালোভাবে বেড়ে উঠুক। দ্যাটস ওয়াই কিন্তু আমি এতগুলো দিন ধরে অপু যখন যেই টাকা চেয়েছে, যখন 2 দিন আগেও 12 লক্ষ টাকা কিন্তু তার কাছে পৌঁছে দেওয়া আমরা আপনার ইমোশন বুঝতে পারছি। শাকিব খান, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ অপু বিশ্বাস, আপনাকেও এডিট স্পিকে শেষ করছি আজকের এডিট স্পিক। আমাদের পরের আয়োজন।